এক আহত অসুস্থ ব্যক্তিকে ৩ বছর সেবা করে মেয়েটি সারিয়ে তোলে। কিন্তু মেয়েটি যাকে নিজের ভালোবাসার মানুষ ভেবে এত কিছু করেছিল, সেই মেয়েটিকে খেলার বস্তু ভাবে এবং তার ভালোবাসার পরীক্ষা নিতে শুরু করে। এবার কি হবে এই পরীক্ষার ফল, সেই নিয়ে একটা ইমোশনাল রোমান্টিক ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে এন্টারটেনমেন্ট এক্সপ্লেনেশনে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র সুইয়ানকে দেখতে পাই, যে গ্রামের একটি অতি দরিদ্র মেয়ে ছিল এবং সে তার ঘরে কোনো একটা কাজ করে ফিরছিল। তার ঘরেতেই আমরা আলাং বলে অপর একটি পুরুষকে দেখতে পাই, যে অত্যন্ত অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে ছিল এবং তার কাশির সাথে রক্ত উঠে আসছিল। এবার সুইয়ান তো তাকে দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে, যে আলাং, তুমি আবারও অসুস্থ হয়ে পড়েছো। আলাং বলে ওঠে যে সুইয়ান, তোমাকে আমার এই অসুস্থতার জন্য কতই না কষ্ট করতে হচ্ছে। আমার ওষুধের জন্য এখনো 500 মুদ্রা দরকার, কিন্তু তুমি এই টাকা কোথা থেকে জোগাড় করবে? সুইয়ান তো বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকই কোনো না কোনোভাবে এই টাকা জোগাড় করব। আলাং বলে যে আমি তোমার বোঝা হতে চাই না, আমি সুস্থ হয়ে গেলে তোমায় কথা দিচ্ছি তোমাকে বিয়ে করব, তোমাকে অনেক ভালো রাখবো। এবার সুইয়ান তো তখনই বলে যে আমার মনে পড়ে গেছে, আমার কাছে এমন কিছু একটা আছে যেটার সাহায্যে আমি তোমাকে বাঁচাতে পারবো। এবং এই বলে সুইয়ান তার কাবার্ড খুলে একটা বাক্স বার করে এবং সুইয়ানের তখনই মনে পড়ে যায় 3 বছর আগের এক রাতের কথা। আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। রাতের বেলা জঙ্গলে সুইয়ান গেছিল কিছু ভেষজ সংগ্রহ করতে এবং তখনই হঠাৎ তার এক আহত ব্যক্তির সাথে দেখা হয়, যেটা ছিল আলাং। এবং আলাংকে কিছু সৈন্য তাড়া করেছিল, তাই জন্যই সে জঙ্গলে লুকিয়ে পড়েছিল। তখন থেকেই সুইয়ান তাকে বাঁচায় এবং তার সেবা শুশ্রূষা করে এবং এই 3 বছর তার দেখভালও করে। এবার সুইয়ান তো এই বাক্সটা বার করে, যে বাক্সটার মধ্যে একটা দামি জিনসেং ছিল এবং এটা সুইয়ানের মা তার জন্য রেখে গেছিল, যাতে সুইয়ান কোনো বিপদে পড়লে ব্যবহার করতে পারে। সুইয়ান মনে মনে ভাবে যে মা, এটা আমাকে বিক্রি করেই দিতে হবে, কারণ আলাংয়ের জন্য আমার অন্যান্য ওষুধ দরকার, আমাকে ক্ষমা করে দিও। এবং এই বলে ওটা বিক্রি করতে সুইয়ান বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং সুইয়ান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই বেশ কিছু কর্মচারী তার বাড়িতে হাজির হয় এবং আমরা দেখতে পাই তারা সকলেই রাজকর্মচারী ছিল। তাদের সকলের হাতে দামি দামি জামা কাপড়, মুদ্রা এবং নানা দামি জিনিস ছিল। এবং এই সব রাজকর্মচারীর সাথে আলাংয়ের দুজন বন্ধু সেখানে হাজির হয়, যাদের মধ্যে একজন ছিল হাওরান এবং একজন ছিল বইয়েন। এবং আলাংয়ের আসল পরিচয় ছিল, সে ছিল এই সাম্রাজ্যের যুবরাজ। এবার বইয়েন তো তখনই বলে ওঠে যে যুবরাজ, আপনি এই মেয়েটার সাথে 3 বছর ধরে এইভাবে খেলা করছেন, আপনি কি ক্লান্ত হয়ে যাননি? এবং হাওরান তো তখনই বলে ওঠে যে সত্যি মেয়েটার অনেক ট্যালেন্ট আছে বলতে হবে, এই 3 বছর ধরে সে আলাংয়ের একদম অক্লান্তভাবে সেবা করছে। এবং তখনই তারা দুজনে বলে ওঠে যে আমরা তো এক কাজ করতে পারি, মেয়েটা আপনার প্রতি সত্যি সিনসিয়ার কিনা সেই নিয়ে একটা পরীক্ষা নিতে পারি। আলাং বলে যে পরীক্ষা? ওর আবার সিনসিয়ারিটির কি পরীক্ষা নেব? এমনিতেই 500 মুদ্রা আনা মানে ওর কাছে স্বর্গে ওঠার সমান, ও সেটা করতে রাজি হয়ে গেছে যখন, তখন আর কিসের পরীক্ষা? আর তাছাড়া ও আমার কাছে কেবলমাত্র একটা খেলার জিনিস, যেদিন আমার খেলা করে মন ভরে যাবে সেদিন আমি ওকে ছুঁড়ে ফেলে দেব। এবং এই বলে আলাং তো বলে যে এখনই আমাকে রাজকীয় পোশাক পরিয়ে দাও। অপরদিকে আমরা সুইয়ানকে দেখতে পাই, যে কিনা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল, কারণ শহরে সে জিনিসটা বিক্রি করতে যাবে। এবং গ্রামে আমরা কিছু ছোট বাচ্চাদের দেখতে পাই, তারা তো সুইয়ানকে দেখেই পাথর ছুঁড়তে শুরু করে, যে এই মেয়েটা, আমার মা বাবা বলেছে এই মেয়েটার থেকে দূরে থাকতে। আসলে সুইয়ানের মা একজন দেহ ব্যবসায়ী বা প্রস্টিটিউট ছিল, তাই জন্যই সুইয়ানকে গ্রামের সকল লোকেরা ছোট করতো এবং নিচু চোখে দেখতো। এবার সুইয়ান তাদের কোনো পাত্তা না দিয়ে শহরে চলে আসে এবং সেখানে আমরা আবারও আলাংয়ের ওই দুই বন্ধুকে দেখতে পাই। এবার বইয়েন তো সুইয়ানের দিকে এগিয়ে এসে বলে যে তুমি যেটা বিক্রি করছো সেটার কত দাম? সুইয়ান বলে ওঠে যে এটার দাম 500 টাকা। এবং বইয়েন তো তখনই সুইয়ানকে নোংরা ইঙ্গিত করতে শুরু করে, যে 500 টাকা? তুমি মাত্র 500 টাকায় নিজেকে বিক্রি করছো, তাহলে আমার কাছে চলে আসো না। এবার সুইয়ান তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সৈন্যরা সুইয়ানকে ঘিরে ধরে এবং সুইয়ানের হাত থেকে ধাক্কা লেগে তার জিনসিং এর বাক্সটা পড়ে যায়। বইয়েন সঙ্গে সঙ্গে সেই বাক্সটা তুলে নেয়
এবার সুইয়েন যখনই সেটা ফেরত নিতে চায় সে তো সুইয়েনকে সেটা দেয় না এবং সেটা নিয়ে সে হাওরানের সাথে ক্যাচ ক্যাচ খেলতে থাকে। আমরা দেখতে পাই যে সুইয়েন তো খুবই কষ্ট পাচ্ছিল এবং তার খুবই খারাপ লাগছিল, তার খুবই অপমানিত বোধ হচ্ছিল এবং আশেপাশের লোকেরা তাকে সাহায্য না করে মজা দেখছিল। বইয়েন বলে ওঠে যে তুমি যদি এটা আমার থেকে ফেরত নিতে চাও তাহলে এক্ষুনি নীল ডাউন হয়ে আমার কাছে অনুরোধ করো, তুমি রিকোয়েস্ট করলে আমি তোমাকে ফেরত দেওয়ার কথা ভাববো। সুইয়েন জানতো সে কোনো দোষই করেনি, কিন্তু তার তখনই আলাংয়ের কথা মনে পড়ে যায়। আলাং বলেছে সুস্থ হলে তাকে সে বড়সড় করে বিয়ে করবে এবং সেই জন্যই সুইয়েন নীল ডাউন হয়ে যায়। আসলে সমাজ তো তাকে সবসময় নিজের থেকে আলাদা করে দূরে করে এক ঘরে করে রেখেছিল, তাই জন্য একটা বিয়ে একটা পরিচয় পাওয়ার জন্য সুইয়েনের মনটা একদম হাকুপাকু করত। তাই জন্যই সে আলানকে বিয়ে করার জন্য তাকে ঠিক করার জন্য অপমানিত হতেও রাজি হয়ে যায়। সকলেই তো সেই নিয়ে হাসাহাসি করতে থাকে যে সত্যি মেয়েটার কোনো মান অপমান বোধ নেই এবং সুইয়েনকে বইয়েন সেই বাক্সটা ফেরত দিয়ে দেয়। সুইয়েন মনে মনে ভাবে যে যে করে হোক টাকাটা আমাকে নিয়ে যেতে হবে। এবার তখনই ঘোষণা হয় যে সাম্রাজ্যের যুবরাজ এখান দিয়ে যাচ্ছে, সবাই বো ডাউন করো। আমরা দেখতে পাই সেখানে যে সমস্ত পথচারীরা ছিল সকলেই তো বো ডাউন করে বসে পড়ে এবং সুইয়েনও তাদের মধ্যে একজন ছিল। এবং তখনই সুইয়েনের নজর যায় যুবরাজের পালকির দিকে এবং সুইয়েন সেখানে আলাংকে দেখতে পায়। সুইয়েন অবাক হয়ে যায় যে তার আলাং সে যুবরাজের পালকিতে কি করছে, কিন্তু সঙ্গে সঙ্গে সুইয়েনের মনে হয় যে হয়তো সে ভুল দেখেছে, হয়তো যুবরাজকে আর তার প্রেমিককে একটু একই রকম দেখতে, এবং সুইয়েন সেখান থেকে উঠে আসে। আমরা দেখতে পাই যে সুইয়েন একটি সরাইখানা বা একটি ব্রথেলে আসে এবং সেই ব্রথেলে আমরা একটি মহিলাকে দেখতে পাই। এবার মহিলা তো সঙ্গে সঙ্গে সুইয়েনকে সাইডে নিয়ে আসে যে তুমি এখানে কি করছো, তোমার মা এখানে ছিল বলে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু তোমার উচিত হয়নি এখানে আসা। সুইয়েন বলে ওঠে যে আমার সাথে আলাংয়ের 3 বছরের সম্পর্ক, ওকে বাঁচাতে হলে আমাকে এই জিনসেংটা উঁচু দামে বিক্রি করতে হবে, তুমি দয়া করে তার ব্যবস্থা করে দাও। একবার এটা বিক্রি হয়ে গেলে আমি আর তোমাকে কখনো জ্বালাতন করব না। এবং ব্রথেলের ওই মহিলা তো সুইয়েনকে রেডি হয়ে নিতে বলে। আমরা দেখতে পাই যে সুইয়েন খুব সুন্দর পোশাক পরে তৈরি হয়, কিন্তু সে মুখে মুখোশ লাগিয়ে নিয়েছিল যাতে তাকে কেউ চিনতে না পারে। আসলে এরকম না করলে সে তো তার জিনসেংয়ের ভালো দাম ওঠাতে পারতো না। এবং তখনই সুইয়েন সেখানে কিছু লোকের কথাবার্তা শুনতে পায় এবং সুইয়েন সেই ঘরের দিকে এগিয়ে যায় এবং আমরা ওই ব্রথেলে আলাং এবং তার 2 বন্ধুকে দেখতে পাই। এবার সুইয়েন তো লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা লক্ষ্য করে এবং সে ভাবে যে আলাং এখানে কি করছে, আরো এতটা অসুস্থ, ও এখানে কি করেই বা আসবে। কিন্তু তার বন্ধুরা তখনই তাকে আলাং বলে সম্বোধন করে। সুইয়েন বুঝতে পারে যে এটাই তার সেই প্রেমিক, তার আর কোনোই ভুল হচ্ছে না এবং তখনই তাদের কথাবার্তা আলাংয়ের কানে যায়। হাওরান বলে ওঠে যে সত্যি এই সুইয়েন মেয়েটা ওর বামন হয়ে চাঁদ ছোঁয়ার ইচ্ছা হয়েছে। আমরা তো সকলেই জানি যে রাজকুমারী চুয়ের সাথেই আলাংয়ের বিয়ে হবে, সে এত দিন ধরে রাজকুমারের জন্য অপেক্ষা করছে। এবং বইয়েন তো বলে ওঠে যে সত্যি সুইয়েনকে তুমি একদম পোষা কুকুরের মতো ট্রেনিং দিয়েছো, আমি ওকে নীল ডাউন হতে বললাম আর ও সকলের সামনে রাস্তার মাঝখানে নীল ডাউন হয়ে গেল, এমনকি কাঁদতেও শুরু করে দিয়েছিল। এবং সেই নিয়ে ওই 2 বন্ধু তো খুব হাসাহাসি করছিল এবং আলাংকে মজা করে করে সেই গল্প শোনাচ্ছিল, কিন্তু আলাংয়ের গল্পগুলো শুনতে অতটাও ভালো লাগছিল না। বইয়েন বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কি সত্যি ওর প্রেমে পড়ে গেলে নাকি? এবং আলাং তো বলে যে ধ্যাত, ওরা আবার কেউ প্রেমে পড়ে নাকি। এবং সুইয়েন এই সব কথাই শুনতে পায় এবং সে বুঝতে পারে যে তার মানে 3 বছর সে যার সেবা করেছে, যাকে ভালোবেসেছে, সে তাকে ভালোবাসে না, কেবলমাত্র একটা খেলনা হিসেবে ব্যবহার করছে। সুইয়েনের সমস্ত ভুল ভেঙে যায়। এবার তখনই তো হাওরান ভেতর থেকে চেঁচিয়ে ওঠে যে কে আছো এখানে, এখনই আমাদের সামনে একটু ড্রিঙ্ক দাও তো। এবং সুইয়েন ভেতরে ঢুকে আসে। সে যেহেতু মুখে মাস্ক পরেছিল অবভিয়াসলি তাকে কেউ চিনতে পারে না। এবং হাওরান বলে ওঠে যে দেখো আলাং, তোমাকে একটা কথা বলি, এই ধরনের স্ট্যান্ডার্ডের মেয়েদের প্রতি কিন্তু কখনোই মন দিয়ে বসবে না, এরা খুবই নিচু স্তরের হয়। এবং আলাং বলে ওঠে যে সে আমার খুব ভালো করেই জানা আছে, ও একটা প্রস্টিটিউটের মেয়ে, ওর সাথে ভালোবাসার অ্যাক্টিং করে আমি ওর জীবনে একটুখানি আশার আলো এনেছি, আবার 2 দিন পর যখন আমার ইচ্ছা হবে না ওকে খাদে ঠেলে ফেলে দেব। এবার সুইয়েন তো ড্রিঙ্ক সার্ভ করতে করতেই এই কথাগুলো শুনছিল, তার ফলে সুইয়েনের হাত থেকে পাত্রটা একটু নড়ে যায় এবং কিছুটা ড্রিঙ্ক আলাংয়ের গায়ে পড়ে যায়। এবার হাওরান তো তখন
তখনই চেঁচিয়ে ওঠে যে, এই তোমার এত সাহস হয় কি করে, তুমি কার সাথে এমন করছো তুমি জানো? এবং তারা তো সুইয়ানকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে বোয়েন তো রীতিমতো সুইয়ানের পা পাড়িয়ে দেয় এবং তখনই সুইয়ানের জামার ভিতর থেকে একটা কাপড়ের টুকরো পড়ে যায়, মানে যেটার মধ্যে সে ওই জিনসিংটাকে লুকিয়ে রেখেছিল। এবার সেটা তুলে নিয়ে বোয়েন তো বলতে থাকে যে, ও মানে এই সম্পত্তি বাঁচানোর জন্য তুমি এখানে এইসব করছো, এখনই এটা চেটে পরিষ্কার করো, তা না হলে এটা তুমি ফেরত পাবে না। এবং এই বলে সে তো সুইয়ানকে ঠাস করে এক চড় মারে এবং আমরা দেখতে পাই যে সুইয়ানের মাস্কটা খুলে যায়। ততক্ষণে ব্রথেল যে চালাতো মহিলাটি, সেই মহিলাটিও চলে এসেছিল এবং সে তো সকলের কাছে ক্ষমা চাইতে থাকে যে এই মেয়েটা একদম নতুন, তাই ওর কথাতেই আপনারা কিছু মনে করবেন না, ওকে আপনারা ছেড়ে দিন। কিন্তু তারপরেও হাওরন আর বোয়েনের শান্তি হয় না এবং তারা ওই জিনসিংটা নিয়ে সুইয়ানের হাতে ধরিয়ে দেয় যে, বলো তুমি এটা চেটে পরিষ্কার করবে নাকি এটা আগুনে ফেলে আমরা জ্বালিয়ে দেব। সুইয়ান তো সঙ্গে সঙ্গে সেটা তুলে নেয়। আমরা দেখতে পাই সুইয়ান প্রচণ্ড অপমানিত বোধ করছিল এবং ওই দুই শয়তান সুইয়ানের সাথে খুবই বাজে ব্যবহার করছিল। তারা ওই জেনসিংটা নিয়ে সুইয়ানের মুখে চেপে ধরে এবং সুইয়ান অত্যন্ত কষ্টের সাথে মুখ বন্ধ করে থাকে। বোয়েন তো সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আলাংয়ের হাতে ধরিয়ে দেয় যে এইটার জন্য মেয়েটা এইরকম করছে এবং আলাং সেটা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সুইয়ান তো সঙ্গে সঙ্গে সেটা বাঁচানোর জন্য উঠতে গেছিল, কিন্তু তখনই বোয়েন একটা পাত্র নিয়ে সেটা সোজা সুইয়ানের মাথায় ভাঙে যে, তোমার এত সাহস হয় কি করে, তুমি রাজকুমারের দিকে এগিয়ে যাচ্ছ। এবার ব্রথেল চালাতো যে মহিলাটি, সে তো সুইয়ানের কাছে ছুটে আসে এবং আমরা দেখতে পাই যে এত কিছুর মাঝখানে আলাং কিন্তু সুইয়ানের মুখটা দেখতে পায়নি। আলাং বলে ওঠে যে, তোমরা একটু বেশি বাড়াবাড়ি করছো, এখনই এখান থেকে বেরিয়ে যাও। এবং এই বলে আলাং তার হাতের যে হাত পাখাটা ছিল সেটা সুইয়ানের দিকে ছুঁড়ে দেয় যে, এই পাখাটার সাহায্যে তুমি সারা জীবন অ্যাটলিস্ট খেতে পড়তে পারবে, তাই এটা নিয়ে এখান থেকে বিদায় হও। এবং এই বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। সুইয়েন আবারও তার জিনিস নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল। শুধু জিনিস না, তার সাথে অনেকগুলো সত্যিও সে এখন জানতে পেরেছিল এবং তখনই আশেপাশে সে নানা রকমের ঘোষণা শুনতে পারে যে 3 বছর যুবরাজ গায়েব ছিল, এখন আমাদের সাম্রাজ্যের যুবরাজ ফিরে এসেছে। তাই সেই উপলক্ষে পুরো সাম্রাজ্যে খুশির মহল সৃষ্টি হয়েছে এবং সুইয়ান দেখতে পায় যে সেই যুবরাজ সত্যি আলাগ, মানে প্রথমবার সে যাকে দেখেছিল সেটা আসলেই তার প্রেমিক ছিল। সুইয়ান লক্ষ্য করে যে বাজারে সকলেই তখন ল্যান্টার্ন কিনছে, কারণ কিছুদিনের মধ্যেই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল এবং সুইয়ানের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে তার তো অত টাকা ছিল না কেনার জন্য, তাই সে নিজে হাতেই ল্যান্টার্ন বানিয়ে দিত আলাংকে এবং আলাং তাতে খুব সুন্দর সুন্দর কথা লিখে লিখে সেগুলো ওড়াতো। আলাং তাকে বলেছিল যে পরের বছর আমরা আরও সুন্দর ল্যান্টার্ন ওড়াবো এবং সুইয়ান সারা জীবন আলাংয়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল এবং সুইয়ানের সেই স্বপ্ন, তার বেঁচে থাকার ইচ্ছা সব কিছু এর সাথেই মরে যায় এবং সুইয়ান ঠিক করে যে সেই জীবন আর রাখবে না। আমরা দেখতে পাই যে সে একটা লেকের ধারে চলে এসেছিল এবং সেখানেই সে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। ঠিক ঝাঁপ দেওয়ার মুহূর্তেই কেউ একজন পিছন থেকে তাকে আটকে দেয় এবং সেটা ছিল নিং ওয়াং এবং নিং ছিল এই সাম্রাজ্যের একজন বিখ্যাত স্কলার। এবার নিং তো সুইয়ানকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং সুইয়ান তো সুস্থ হয়ে নিংকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। তাকে বলে যে, কিন্তু তুমি এমন কাজটা করতে কেন চাইছিলে, আর তুমি যদি সত্যিই আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে ভবিষ্যতে আর কখনো এমনটা করবে না, সেই কথা দাও। এবার সুইয়ান তো তখনই তাকে ধন্যবাদ জানায়। সুইয়ান বলে যে, আমি কখনোই এমনটা করব না, কিন্তু আমি আপনার কৃতজ্ঞতা কিভাবে চোকাবো। এবং নিংয়ের তখনই অনেক বছর আগের একটা কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে একবার সে জঙ্গলে আহত অবস্থায় পড়েছিল এবং সুইয়ান তখন তার প্রাণ বাঁচিয়েছিল। নিং মনে মনে ভাবে যে, আমি তো তোমার কোনোই সাহায্য করিনি, বরং আমি তোমার ঋণ চোকালাম আজকে। সুইয়ান তো সেখান থেকে চলে যায় এবং তারপরই নিং ওয়াং এর একজন গার্ড সেখানে আসে এবং সে বলে ওঠে যে, রাজকুমার, আপনি এত বছর ধরে এই মেয়েটাকে ফলো করছেন, কিন্তু তারপরেও আপনি আপনার ভালোবাসার কথা কেন স্বীকার করছেন না? আপনি ওকে বিয়ের কথা বললে তার জীবন তো ধন্য হয়ে যাবে। কিন্তু তখনই বলে ওঠে যে, আসলে আমি ভেবেছিলাম ও হয়তো ওর ভালোবাসার মানুষ পেয়ে গেছে, কিন্তু আমার ভাইপো যে এতটা অন্ধ, ও যে এরকম একটা হিরেকে হারিয়ে ফেলবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি সাইলেন্টলি ওকে সারা জীবন প্রোটেক্ট করব, কিন্তু এখন মনে হয় আমি একটা ভালো সুযোগ পেয়েছি। এবার সুইয়ান এত কিছুর পর তার গ্রামে ফিরে আসে
এবং আমরা দেখতে পাই যে তার গ্রামের লোকেরা তো তাকে নিয়ে নানা রকমের নোংরা নোংরা কথা বলতে শুরু করে দিয়েছিল, যে শুনেছো ও নাকি ব্রথেলে গেছিল। আরে মা যেমন মেয়ে তো তেমন হবেই। এবং একজন লোক তো সুইয়ানের দিকে খুবই নোংরা ইঙ্গিত নিয়ে এগিয়ে আসে, যে তুমি তো নিজেকে ওখানে বিক্রি করতেই গেছিলে, আমিও তোমাকে সমান দামই দেব, এসো তুমি আমার সাথে রাত কাটাও। এবং এই বলে সে তো সুইয়ানকে পয়সা টয়সা দিয়ে তাকে কিনে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সুইয়ান তখনই একটা পাথর তুলে নেয়, যে তুমি আমার কাছে আসার চেষ্টা করলে আমি তোমাকে মেরে ফেলবো। এবং সে তো ওই লোকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। লোকটা থেকে বাজে বাজে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। মানে একদিকে এইরকম একটা অপমান এবং অপরদিকে মন ভাঙার কষ্ট। সুইয়েন সত্যি প্রচন্ড ভেঙে পড়েছিল। সুইয়েন তার বাড়ি ফিরে দেখতে পাই সেখানে আল্যাং এর হাতের লেখার কিছু কাগজ রয়েছে। সুইয়ানের মনে পড়ে যায় যে সে তো পড়াশোনা জানতো না, এবং আল্যাং তাকে আস্তে আস্তে লেখা শেখাচ্ছিল। কিন্তু সেই সব কিছু আসলেই ভালোবাসা ছিল না, সেই সব কিছু আসলে একটা খেলা ছিল। এবং সুইয়ান তো তখনই সেই কাগজগুলো আগুনে ফেলে জ্বালিয়ে দেয়। সুইয়ানের মনে পড়ে যায় যে কিভাবে তাকে ওই ব্রথেলে হিউমিলিয়েট হতে হয়েছিল। এবং সে তো তখনই আল্যাংয়ের যে সমস্ত জিনিসগুলো সেখানে ছিল সেগুলো নিয়ে একটা পুটুলি বাঁধতে শুরু করে। এবং তখনই সেখানে আল্যাং হাজির হয়, এবং সে কিন্তু তার রাজকুমার বেশে না, সে আবারও এরকম নর্মাল মানে সুইয়ানের বাড়িতে সে যেভাবে থাকতো সেইভাবে চলে আসে। আল্যাং বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কালকে রাতে বাড়ি ফিরলে না, আমার তো খুবই চিন্তা হচ্ছিল। এবং সুইয়ান বলে যে বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একদম সুস্থ হয়ে গেছো, একদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলে। আল্যাং বলে যে তুমি চলে যাওয়ার পর না কি একটা ক্লিক করলো, আর আমি সত্যিই সুস্থ হয়ে গেলাম। এবং সুইয়ান তো তখনই তার পোটলা পুটলি তার হাতে ধরিয়ে দেয়, যে এক্ষুনি এখান থেকে চলে যাও। আল্যাং বুঝতে পারে না যে সুইয়ান এমনটা কেন করছে, এবং সে তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এরকম করছো কেন, কি জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে? এবং সুইয়ান তো তখনই বলে যে তুমি জানো না আমার কি হয়েছে তাই না? এবং এই বলে সে তো পুটলিটা আল্যাংয়ের দিকে ছুঁড়ে দেয়। এবার পুটলির মধ্যে থেকে তখনই সেই হাত পাখাটা বেরিয়ে আসে, মানে যেটা সরাইখানায় আল্যাং সুইয়ানকে দিয়েছিল। এবং সে বলে ওঠে যে এটা কার হাত পাখা, আর এটা তোমার কাছে কি করে এলো? এটা কি তোমার নতুন প্রেমিকের নাকি, যার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? এবং সুইয়ান তো কোনো উত্তর না দিয়ে তাকে রীতিমতো বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবার আমরা আল্যাংকে তার যুবরাজ বেশে দেখতে পাই। সে তো অবভিয়াসলি প্রাসাদে ফিরে এসেছিল, এবং তার সাথে আমরা তার যে ফিয়ন্সে অর্থাৎ রাজকুমারী চুকেও দেখতে পাই। রাজকুমারী চু তো ভালোবেসে সুইয়ানের জন্য কুকি বানিয়েছিল, কিন্তু সেই কুকি খাওয়ার সাথে সাথেই তার শ্বাসকষ্ট শুরু হয়। আসলে আল্যাংয়ের অনেক খাবার দাবারই অনেক সমস্যা ছিল। আল্যাংয়ের মনে পড়ে যায় যে সুইয়ান তার জন্য কত খেয়াল করে কত যত্ন নিয়ে খাবার বানাতো, যাতে তার কোনো ক্ষতি না হয়। এবার এক দুদিন রেস্ট নিয়ে আল্যাংয়ের ঘুম ভাঙে, এবং তার বন্ধুরা তো বলে ওঠে যে আল্যাং, সত্যি তুমি খুব ভালো একজন বউ পেয়েছো, রাজকুমারী চু সারাক্ষণ বসে তোমার সেবা করছিল। কিন্তু আল্যাং তো এই রাজকুমারী চুয়ের মধ্যেও সুইয়ানকে দেখতে পায়, এবং সে তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যে কে বলেছে তোমাকে এখানে থাকতে? এবার আল্যাং তো খুবই ভেঙে পড়েছিল, এবং তার বন্ধুরা মানে হাওরান আর বইয়েন, এবার এদের বন্ধু বলা যায় নাকি এদের শত্রু বলা যায় সেটা তোমরাই কমেন্ট করে জানাও। তারা তো আল্যাংকে বলতে থাকে যে কি ব্যাপার, তুমি এত ড্রিঙ্ক করছো কেন, তোমার কি হয়েছে, এমন কি কিছু ব্যাপার আছে যেটা তোমায় বদার করছে? একজন যুবরাজের সমস্যা কি বা থাকতে পারে? আল্যাং বলে ওঠে যে সুইয়ানের এত সাহস যে ও আমার সাথে সম্পর্ক ভেঙে দিল, ও অন্য কারোর সাথে সম্পর্ক করছে। এবং বইয়েন তো চেঁচিয়ে ওঠে যে কি, ওই মেয়েটার ওই গাইয়াটার এত সাহস যে আমাদের রাজকুমারকে রিজেক্ট করছে, এটা আমরা কখনোই মেনে নেব না। এবং আল্যাং তো তখনই তার হাতে থাকা গ্লাস ভেঙে ফেলে, যে সুইয়ান, তুমি কখনোই আমায় রিজেক্ট করতে পারো না। অপরদিকে আমরা সুইয়ানকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে তার সাথে নিং দেখা করতে এসেছিল, এবং নিং তো কিছু জিনিসপত্র মানে ঔষধে নিয়ে এসেছিল। সে বলে যে ওই দিনের পর থেকে অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, তাই আমি দেখতে এলাম যে তুমি ঠিক আছো কিনা। এবং তখনই সেখানে হাজির হয় আল্যাং। আল্যাং বলে ওঠে যে সুইয়ান, এই লোকটা কে? এই লোকটাই কি ওই ফ্যানের মালিক যার সাথে তোমার সম্পর্ক চলছে, এবং এর জন্যই তুমি আমাকে ছেড়ে দিয়েছো? তুমি পয়সার জন্য আমাকে ছেড়েছো তাই না? এবার সুইয়ান তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমি পয়সার জন্যই তোমাকে ছেড়েছি। এবং এই বলে সে তো নিংয়ের হাত জড়িয়ে ধরে। আল্যাং বলে ওঠে যে তার মানে আমাদের 3 বছরের সম্পর্কের কোনো মূল্য নেই তোমার কাছে? মানে কে কাকে কি বলছে? সুইয়ান বলে যে এই কথা তোমার মুখ থেকে আসছে। এবার আল্যাং তো প্রচন্ড রেগে যায় যে সুইয়ান, তুমি জানো না তুমি কি বলছো?
এবং এই বলে সে তো সুইয়ানের হাত ধরে টানাটানি করতে যাচ্ছিল, কিন্তু নিং তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে দিনের বেলা তুমি একটা মহিলার সাথে এমন আচরণ করছো, তোমার সাহস তো কম না। আলাং বলে ওঠে যে নিং, আমি খুব ভালো করেই জানি যে তুমি কেবলমাত্র একজন প্রাইভেট টিউটর, তাই তুমি আমার সাথে লাগতে এসো না। সুইয়ান তো বলে ওঠে যে তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না, আমি মিস্টার নিংকেই ভালোবাসি। আলাং বলে যে তুমি নিশ্চয়ই একদিন পস্তাবে, এবং এই বলে সে তো রাগে গড়গড় করতে করতে সেখান থেকে চলে যায়। নিং ওয়াং তো তখনই জিজ্ঞাসা করে যে সুইয়ান, তুমি কি এই লোকটার জন্যই আগের দিন ওরকম একটা স্টেপ নিতে গেছিলে? তাহলে তুমি সেটা আর কখনোই করো না। আমার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে, তুমি কি আমাকে বিয়ে করবে? মানে নিং তো অনেকদিন ধরেই সুইয়ানকে ভালোবাসতো, তাই সেও সুযোগ বুঝে তার মনের কথা বলেই দেয়। সুইয়ান বলে ওঠে যে আরে না না, আমি তো কেবলমাত্র ওকে তাড়ানোর জন্যই এমন একটা কথা বলেছিলাম। আপনি একজন এত শিক্ষিত, একজন জেন্টেলম্যান, একজন ভদ্রলোক, আমার সাথে আপনি জড়িয়ে পড়লে আপনার মান সম্মান নষ্ট হবে, আমি কখনোই সেটা মেনে নিতে পারবো না। এবং নিংওয়াং তো তখনই বলে ওঠে যে সুইয়েন, আমি এই কথা এমনি এমনি তোমাকে বলছি না, এর পিছনে একটা কারণ আছে, সেটাও আমি তোমাকে পরে জানাবো। এবং সুইয়েন তো তখনই বলে যে ঠিক আছে, আমার ভাবার জন্য একটু সময় চাই। এবার অপর দিকে আমরা আলাংকে দেখতে পাই। সে তো যুবরাজ ছিল, তার জন্য নানা ধরনের দামি দামি পোশাক আনা হয়, কিন্তু সেই সব কিছু তার ভালো লাগছিল না। তার মনে পড়ে যায় যে সুইয়েন তো তার জন্য কতদিন ধরে টাকা জমিয়ে পোশাক কিনে আনতো, সে নিজে ছেঁড়া ফাটা পুরনো জামা বছরের পর বছর পরতো, কিন্তু আলাং এর জন্য সে সুন্দর দামি জামা কিনে আনতো। সুইয়ান সবসময় বলতো যে আলাং, তোমাকে তো একজন রাজপুত্রের মতো দেখতে, তাই এই ধরনের সাদা পোশাক তোমাকে মানাবে না, এই ভালো ভালো পোশাকগুলি তুমি পরবে। এবার যে সমস্ত দাসীরা সেখানে আলাংয়ের জন্য জামা এনেছিল তাদের একজনের নাম ছিল সুইয়ান, মানে কোইন্সিডেন্টালি নামটা এক ছিল। এবং আলাং তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে তোমার নামও সুইয়ান, এক্ষুনি গিয়ে নিজের নামটা বদল করে ফেলবে। এবং সে তো তার ইউনককে বলে যে যে সমস্ত দাসীর নামের পিছনে ইয়ান রয়েছে সকলকে বলো নাম চেঞ্জ করে ফেলতে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সকালবেলা সুইয়ান একটা ওষুধের দোকানে কিছু ভেষজ বিক্রি করতে এসেছিল, মানে যেগুলো সে জঙ্গল বা পাহাড় থেকে সংগ্রহ করত সেগুলো। এবং সেখানে হঠাৎ করেই আলাং হাজির হয়। আলাং বলে ওঠে যে চলো আমার সাথে বাড়ি ফিরবে চলো। সুইয়ান তো বলতে থাকে যে মানে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো না? আলাং তখনই একটা দলিল বার করে এবং সে বলে ওঠে যে এই দোকানটা এক্ষুনি আমি কিনে নিলাম, এবং সে দোকানদারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আলাং বলে ওঠে যে সুইয়ান, আমি জানি যে এই দোকানটা অনেক দিন থেকে তুমি পছন্দ করো, তাই এটা আমি তোমার নামে করে দেব। এই বলে সে তো সুইয়ানকে রীতিমতো ঘাড়ে তুলে নেয়। সে তো সুইয়ানকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুইয়ান বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে আমার সাথে এরকম করার? এবং আলাং তো তখনই বলে যে তুমি আমাকে টাকার জন্য ছেড়েছিলে তাই না, আমার কাছে টাকার কোনো অভাব নেই, ওকে আমি খুব ভালোভাবে রাখবো। এবং সুইয়ান তো তখনই বলে যে ও, তাহলে 3 বছর ধরে তুমি যে নাটক করেছিলে তার সমাপ্তি আজকে হলো। তুমি তো 3 বছর ধরে নাটক করেছিলে যে তুমি ভীষণ গরিব, তোমার কাছে এক পয়সাও নেই। এবং এই বলে সে তো আলাংকে ঠাস করে এক চড় মারে এবং সেখান থেকে চলে যায়। এবার তারপরে সেখানে রাজকুমারী চু আসে এবং চু তো তাকে বলতে থাকে যে আলাং, আজকে এত সুন্দর একটা ওয়েদার, চলো আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাই। কিন্তু তাকে কোনো পাত্তা না দিয়েই আলাং সেখান থেকে চলে যায়। এবার তারপরেই সে লক্ষ্য করে যে সামনেই ওই দোকানটাতে সুইয়ান দাঁড়িয়ে রয়েছে, এবং আলাং তো তখনই সুইয়ানকে শুনিয়ে শুনিয়ে রাজকুমারী চুয়ের প্রশংসা করতে থাকে যে সত্যি তুমি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী মহিলা। এবং সুইয়ানের মনে পড়ে যায় যে এই কথাগুলো একসময় আলাং তাকে বলতো। সুইয়ান বুঝতে পারে যে আলাংয়ের ভালোবাসাটা একজন থেকে অন্যজনে শিফট হতে বেশি সময় নেয় না। এবার রাজকুমারী চুও তো তখনই সুইয়ানকে সেখানে দেখতে পায় এবং সে তো সর্বসমক্ষে রাজকুমারকে কিস করতে শুরু করে, কারণ সে দেখাতে চাচ্ছিল যে এটা আমার হবু স্বামী, তাই একটা ভিখারি মেয়ে কখনোই আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। যদিও আলাংয়ের এই সমস্ত খুব একটা ভালো লাগছিল না। এবার ততক্ষণে তো সুইয়ান সেখান থেকে চলে যায়। এবার এই বাজারেই আমরা নিংওয়াংকেও দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে একটা কুকির দোকানে এসেছিল। সে জানতো যে সুইয়ানের ফেভারিট ফ্লেভার কোনটা এবং সেটা কেনার জন্যই সে দোকানে এসেছিল। এবার দোকানদার তো তখনই বলে ওঠে যে আপনি সুইয়ানের জন্য কিনবেন। এখনই আরো দুটো লোকও এসেছিল, তারাও তো আমাকে জিজ্ঞাসা করলো যে সুইয়ানের বাড়িটা কোন দিকে, এবং তারা সুইয়ানের বাড়ির দিকে চলে গেল। এবার এই কথা শুনে নিংওয়াং বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে এবং সেও সুইয়ানের বাড়ির দিকে ছুট লাগায়।
আমরা সুইয়ানকে দেখতে পাই যে তার মায়ের মেমোরিয়াল ট্যাবলেটটা পরিষ্কার করছিল এবং তখনই দুটি লোক বাইরে থেকে আসে এবং তারা সুইয়ানের ঘরে কিছু অ্যাফ্রোডিসিয়াক ধোয়া দিয়ে দেয় এবং তারা সুইয়ানের ঘরে ঢুকে পড়ে। এবার তারা তো এসে সুইয়ানের সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল যে আরে তোমাকে যেটা দেওয়া হয়েছে তারপর তুমি যদি আমাদের প্রত্যাখ্যান করো এমনিও তুমি থাকতে পারবে না। এবং সুইয়ান তো নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল এবং ততক্ষণে সেখানে নিংওয়াং চলে আসে। আসলে এই দুটি লোককে রাজকুমারী চু পাঠিয়েছিল, এরা সুইয়ানের সাথে অসভ্যতা করতে পারে। এবার নিংওয়াং তো এসে এক লাথি মেরে একটা লোককে সরিয়ে দেয়, তার গার্ড এসে সেখান থেকে ওই দুটি লোককে ধরে নিয়ে যায়। এবার আমরা দেখতে পাই যে ওদিকে সুইয়ানের উপর তো অ্যাফ্রোডিসিয়াকের প্রভাব তখনও ছিল, তাই সে উত্তেজিত হয়ে নিংওয়াংকে কিস করে এবং তারা দুজন তো রোম্যান্টিক হয়ে পড়ে। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে নিংওয়াং তো তখনও সুইয়ানের কেয়ার করছিল। এবার সুইয়ান তো ঘুম থেকে উঠে পড়েছিল কিন্তু তবুও সে শুয়েই ছিল। ওদিকে নিংওয়াং তো ভাবছিল যে হয়তো সুইয়ান ঘুমোচ্ছে এবং এই ভেবে সে তার মনের কথা বলতে শুরু করে যে যবে থেকে আমি তোমাকে দেখেছিলাম তুমি আমার উপর একটা প্রভাব ফেলেছিলে। তোমাকে আর আলাংকে দূর থেকে দেখেই আমি খুশি থাকতাম। আমার আলাংয়ের প্রতি হিংসা হতো যে ও কতটা লাকি যে তোমাকে পেয়েছে, কিন্তু যখন দেখলাম যে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে আমি ভাবলাম যে হয়তো আমার একটা চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে যে তোমাকে অ্যাপ্রোচ না করলেই ভালো হতো, হয়তো তোমার জীবনটা তাতে আরো ভালো থাকতো। এবং এই সব কথা সবকিছুই সুইয়ান শুনতে পায়। নিংওয়াং বলে ওঠে যে আমাকে যদি তুমি একটিবার সুযোগ দিতে তুমি বুঝতে পারতে আমি আলাংয়ের মতো নই, আমি সত্যি তোমাকে ভালো রাখার চেষ্টা করব। এবং এই সব কথা শুনে সুইয়ানের মত বদলে যায়। সে ভাবে যে নিংওয়াংকে বিয়ে করলে মন্দ তো কিছু হয় না, সে এতদিন ধরে একটা বিয়ের স্বপ্ন দেখেছে, একটা সংসারের স্বপ্ন দেখেছে, সে ভেবেছে সমাজে সম্মান নিয়ে বাঁচবে এবং যদি নিংওয়াংকে বিয়ে করে সেটা সে পায় তাহলে ক্ষতি কি। এবং আমরা দেখতে পাই যে সুইয়ান নিংওয়াং এর বাড়িতে হাজির হয়। এবার নিংওয়াং তো সসম্মানে তাকে বাড়িতে নিয়ে আসে। ওয়াং বলে ওঠে যে বিয়ের আগে আমাদেরকে তোমার মৃত মায়ের কাছ থেকে নিশ্চয়ই পারমিশন বা আশীর্বাদ নিতে হবে এবং আমার মা বাবার কাছ থেকেও। এবং তখনই সুইয়ানের মনে পড়ে যায় যে নিংওয়াং আর আলাংয়ের মধ্যে কতটা পার্থক্য। যেখানে আলাং তার মাকে প্রস্টিটিউট বলে অপমান করত, সেখানে নিংওয়াং তার মা হিসেবে তাকে সম্মান দিচ্ছে আর থেকে আশীর্বাদ দেওয়ার কথা বলছে। সুইয়ান আর নিংওয়াং তো সুইয়ানের গ্রামেতে হাজির হয় এবং তাদেরকে দেখে গ্রামের লোকজনেরা তো আবার উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যে এই দেখো আবার কোন একটা কাকে ধরে নিয়ে চলে এসেছে, সত্যি এই মেয়েটার চরিত্র নিয়ে কিছু আর বলার নেই। নিংওয়াং এর সৈন্যরা তো তখনই তাদেরকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয় এবং আমরা দেখতে পাই সুইয়ান আর আলাং তাদের বাড়িতে প্রবেশ করে এবং আশেপাশে নিংওয়াং এর সমস্ত সৈন্যরা পাহারা দিচ্ছিল। এবার সুইয়ান জানতো যে নিংওয়াং কেবলমাত্র একজন স্কলার বা বলা যায় একজন টিচার, কিন্তু নিংওয়াং এর অন্য একটা পরিচয়ও ছিল। সে ছিল আসলে এই সাম্রাজ্যের মহারাজের ভাই, কিন্তু মহারাজ তাকে খুব একটা মিত্রতার দৃষ্টিতে দেখতো না, বরং তাকে কিছুটা শত্রুই মনে করত। তাই নিংওয়াং কখনোই তার আসল পরিচয় এই সাম্রাজ্যে থাকতো না। এবার সুইয়ান আর নিংওয়াং সুইয়ানের মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয় এবং তার পরের দিনই ছিল তাদের বিয়ে। অপরদিকে আমরা আলাংকে দেখতে পাই। আলাং তো খালি সুইয়ানের কথাই ভাবছিল এবং তখনই আলাংয়ের কাছে খবর আসে যে সুইয়ান বিয়ে করছে এবং এই খবর শুনে তার তো মাথা একদম খারাপ হয়ে যায় যে এটা কি করে সম্ভব হতে পারে, সুইয়ান কখনোই বিয়ে করতে পারে না, এখনই নিংওয়াংয়ের বাড়ির দিকে রওনা হোক। এবং সে তো সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ি করে বেরিয়ে পড়ে। ওদিকে সুইয়ান তো তার স্পেশাল দিনটার জন্য রেডি হচ্ছিল এবং তাকে আমরা বিয়ের পোশাকে দেখতে পাই। তার এবং নিংওয়াংয়ের বিয়ে শুরু হয়ে যায় এবং তারা দুজন বিয়ের প্রমিস মানে বিয়ের যে রিচুয়ালটা ছিল সেটা কমপ্লিট করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হাজির হয় আলাং এবং আলাংয়ের এই রুদ্র মূর্তি দেখে আশেপাশের লোকেরা তো সবাই ভয় পেয়ে সেখান থেকে পালায়। সে তো এসেই সুইয়ানের হাত ধরে তাকে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিংওয়াং তার হাত ধরে নেয় যে আজকে তোমাকে এখানে কেউ আমন্ত্রণ জানায়নি, তাই আমার খুশির দিনটা তুমি নষ্ট করো না, এক্ষুনি এখান থেকে চলে যাও। এবং আলাং তো তখনই তার তরোয়াল বার করে নিংওয়াংয়ের গলায় ধরে যে তুমি যদি সুইয়ানকে বিয়ে করো তাহলে এখানে তোমার মৃতদেহ পড়ে থাকবে, তুমি কি চাও সেটা হোক? এবার সুইয়ান তো আলাংয়ের কাছে অনুরোধ করতে থাকে যে তুমি কেন এমনটা করছো, আজকে আমার একটা খুশির দিন, সেই দিনটা তুমি কেন নষ্ট করছো? এবং আলাং তখনই বলে ওঠে যে ওই লোকটাকে ধরে আনো।
আমরা দেখতে পাই যে আলাঙের সৈন্যরা একটা লোককে সেখানে ধরে আনে এবং এই লোকটা ছিল গ্রামের ওই লোকটা যে কিনা সুইয়ানকে বাজে বাজে প্রস্তাব দিচ্ছিল সেই লোকটা। আলাং বলে ওঠে যে দেখো, এই লোকটাই তোমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল তাই না? তোমাকে কেউ ছোঁয়ার চেষ্টা করলেও আমি তাকে একেবারে খতম করে দেব। সুতরাং তুমি বুঝতেই পারছো যে নিংওয়াংকে আমি তোমায় কিছুতেই বিয়ে করতে দেব না। আমরা দেখতে পাই যে আলাংয়ের সৈন্যরা সেখানেই সেই লোকটাকে হত্যা করে। মানে সুইয়ানের বিয়েতে একেবারেই রক্ত বন্যা বয়ে যাচ্ছিল এবং এই সব কিছুর পিছনে দায়ী ছিল আলাং। আলাং বলে ওঠে যে সুইয়ান, তুমি বুঝতে পারছো তো আমি তোমার কতটা কেয়ার করি, আমি তোমার কতটা যত্ন করব, তোমাকে অনেক ভালো রাখবো, তুমি আমার সাথে চলো। সুইয়ান বলে ওঠে যে আলাং, তুমি এতটা নিষ্ঠুর কেন? আলাং বলে ওঠে যে তোমাকে নিংওয়াং যা দিতে পারবে আমিও তাই দিতে পারবো, বলতে গেলে তার চেয়ে বেশি দিতে পারবো। তারপরেও তুমি এই ছেলেটার সাথে কেন আছো? আমার তোমাকে চাই। এবার নিংওয়াং তো তখনই সুইয়াংকে গার্ড করে দাঁড়ায় এবং আমরা দেখতে পাই যে আলাংয়ের সমস্ত সৈন্য তো ততক্ষণে তরোয়াল বার করে নিয়েছিল। আলাং বলে ওঠে যে সুইয়ান, তুমি কি চাও নিংওয়াংয়ের অবস্থা এই লোকটার মতো হোক? যদি না চাও তাহলে এক্ষুনি ভালোই ভালোই আমার সাথে চলো। এবং সুইয়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবছিল যে যদি সত্যি নিংওয়াংয়ের অবস্থা এরকম হয় এবং সে নিংওয়াংকে ছেড়ে আলাংয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। সুইয়ান বলে ওঠে যে নিংওয়াং, আমি এতদিন তোমাকে ব্যবহার করেছিলাম কারণ আমি আলাংয়ের থেকে দূরে যেতে চাইছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সেটা সম্ভব না। তাই তোমাকে আর আমি এইসবের মধ্যে জড়িয়ে রাখতে পারবো না। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি কেবলমাত্র আলাংয়ের জায়গায় একটা রিপ্লেসমেন্ট খুঁজছিলাম। তুমি ভেবে নাও যে আজকের এই ব্যাঙ্কুয়েটটা কখনো হয়নি। এবং এই বলে সুইয়ন সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু আসল সত্যি তো সেটা ছিল না। সে চায়নি যে তার জন্য নিংওয়াংয়ের কোনো ক্ষতি হোক। এবার অপরদিকে আলাং তো প্রাসাদে ফিরে আসে এবং পিছন পিছন আসে রাজকুমারী চু। রাজকুমারী চু বলে ওঠে যে যুবরাজ, আপনি যে এইগুলো করছেন এর জন্য তো পুরো সমাজে আমাকে হাসির পাত্র হতে হচ্ছে। আপনি একজন যুবরাজ হয়ে ওই নিচু গাইয়া মেয়েটার পিছনে কেন পড়ে আছেন? আপনি কি আমার রেপুটেশনের জন্য একটু কেয়ার করেন না? আলাং তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে এবং তরোয়াল বার করে বলে যে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো, তুমি আমাকে বলার কে? এবং রাজকুমারী চু তো তখনই ভয় পেয়ে সেখান থেকে পালায়। আলাং সঙ্গে সঙ্গে হুকুম দেয় যে প্রাসাদে যত দামি দামি জামা গয়না আছে সবকিছু সুইয়ানকে পাঠানো হোক। এবং তার ইউনাক তো বলে ওঠে যে কিন্তু এগুলো তো রাজকুমারী চুয়ের জন্য ছিল। কিন্তু আলাংয়ের আর রাজকুমারী চুকে নিয়ে কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ সুইয়ান তার জন্য এমন একটা খেলনা ছিল যেটা না পেয়ে সে পাগল হয়ে গেছিল। এবার সুইয়ানের কাছে এই সমস্ত দামি জিনিসপত্র মানে জামা কাপড় গয়না পাঠানো হয় এবং সেগুলো পরে সুইয়ান তৈরি হয়ে নেয়। আমরা দেখতে পাই যে তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আলাং তার সাথে দেখা করতে আসে। আলাং বলে ওঠে যে সুইয়ান, আমি খুব ভালো করেই জানি যে তুমি নিংওয়াংকে কেন বিয়ে করতে চাইছিলে, কারণ তুমি চাইছিলে যাতে আমার হিংসা হয়, তাই না? বিশ্বাস করো, আমার হিংসা হয়েছে। আমি তোমার প্রতি প্রচন্ড পজিটিভ, সাথে আর কখনো এরকম মজা করো না। এবং সুইয়ান তো তখনই বলে ওঠে যে সত্যি আমি তোমাকে আর চিনতে পারছি না। আলাং বলে ওঠে যে কেন, আমি তো ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি। সুইয়ান বলে যে ভালোবাসা নাকি পজিটিভনেস, কোনটা আছে তোমার মধ্যে? আসলে আমি তোমার কাছে একটা সম্পত্তির মতো, একটা খেলনার মতো। একটা ছোট বাচ্চা যেমন নিজের খেলনা কাউকে দিতে চায় না, ঠিক তেমনটাই তুমি আমার প্রতি করো। তুমি আমাকে কাউকে দিতে চাও না, তার মানে এই না যে তুমি আমাকে ভালোবাসো। আলাং তো বলে ওঠে যে সুইয়ান, এত কিছুর পরেও তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সুইয়ান বলে ওঠে যে না, কারণ তুমি কখনোই নিংওয়াংয়ের যোগ্য হতে পারবে না। এবার আলাং তো চাচাতে থাকে যে কি, তোমার মনে কেবলমাত্র নিংওয়াং রয়েছে? ওই একটা স্কলার, ও তোমাকে কি ভালো রাখবে, সেখানে আমি একজন যুবরাজ। সুইয়ান বলে ওঠে যে যাক, হলে এতদিনে তুমি তোমার আসল পরিচয়টা স্বীকার তো করলে, তাহলে এই 3 বছর আমার সাথে এরকম ভণ্ডামি কেন করেছিলে? আমাকে কেন বোকা বানিয়েছিলে যে সারা জীবন তুমি আমার সাথে থাকবে? আলাং বলে যে আমি তোমাকে বোকা বানাইনি, সেই কথাগুলো মিথ্যে ছিল না। সুইয়ান বলে যে তোমার কাছে অনেক সুযোগ ছিল আমাকে সব সত্যি খুলে বলার, কিন্তু 3 বছর ধরে তুমি আমার সাথে অভিনয় করেছো। আমি কখনোই তোমাকে আর মেনে নিতে পারবো না। এবং আলাং তো তখনই বলে ওঠে যে তোমার মন না পেলেও তোমাকে আমি পেয়েই ছাড়বো। সুইয়ান বলে যে তুমি আমাকে চাও তাই না? এবং এই বলে সে তার রোবটা খুলে দেয় যে তাহলে নাও আমাকে। এবং আলাং তো তখনই বলে ওঠে যে কালকে আমার সাথে এসে দেখা করবে, তা না হলে ফল কিন্তু খুব একটা ভালো হবে না।
এবার পরের দিন সুইয়ন তো যায় আলাঙের মহলে তার সাথে দেখা করতে, কিন্তু আলাঙের আগেই সে রাজকুমারী চুয়ের মুখোমুখি হয়ে যায়। এবার রাজকুমারী চুয়ের তো অনেক দিন তার ওপর রাগ ছিলই, এবং সুইয়নকে দেখার পর তার রাগ আরো বেড়ে যায় যে তাহলে তুমি সেই মহিলা, আমার জন্যই যুবরাজ আমার সাথে এমন করছে, তোমার সাহস হয় কি করে যে তুমি যুবরাজকে সিরিয়াস করার চেষ্টা করছো। সুইয়ন বলে ওঠে যে রাজকুমারী চু, আমি যুবরাজকে কিছুই করার চেষ্টা করছি না। চু তো চেঁচিয়ে ওঠে যে রাজকুমারী, আমি হচ্ছি ভবিষ্যতের মহারানী, তাই আমার সাথে সম্মান দিয়ে কথা বলবে। তোমার এই সুন্দরী মুখটা দিয়ে তুমি ছেলেদের পটাও, তাই না? আজকে তোমাকে আমি উচিত শিক্ষা দেব। এবং এই বলে সে তো তার সৈন্যদের ডাকে যে এক্ষুনি মেয়েটাকে চেপে ধরো, আমিও দেখতে চাই যে এই ডাইনিটার মধ্যে আর কি কি ক্ষমতা রয়েছে, কি কি ট্রিক অ্যাপ্লাই করে ও আমার আলাংকে নিজের বশে করে রেখেছে। যেমন মা তেমন তো মেয়ে হবেই, ওর মা কি ছিল সেটা আমি ভালো করেই জানি, নিশ্চয়ই মায়ের থেকে এইসব কিছু করতে শিখেছে। সুইয়ান তো চেঁচাতে থাকে যে আমাকে যা খুশি করো, কিন্তু আমার মাকে কিছু বলবে না। এবং চু তো তখনই সুইয়ানকে শাস্তি দিতে শুরু করে। সুইয়ানকে রাজকুমারী চুয়ের সৈন্যরা মারতে শুরু করে। আলাঙের যে ইউনাক ছিল সে তো বারবার রাজকুমারী চুকে বারণ করছিল এমনটা না করতে, কিন্তু চুয়ের মাথার ঠিক ঠিকানাই ছিল না। সে সুইয়ানকে বলে ওঠে যে তোমার এই সৌন্দর্য দিয়ে তুমি ওকে বশ করেছো, তাই না? তোমার মুখটা আমি এখনই নষ্ট করে দেব। এবং সুইয়ান তো তখনই বলে ওঠে যে দাও, এই মুখটা নষ্ট করে দিলে যদি আমি আলাঙের হাত থেকে বাঁচতে পারি তাহলে তাই দাও, তাতে আমার কোনোই দুঃখ নেই, কাছে যাওয়ার থেকে আমার মরে যাওয়াই বেশি ভালো হবে। রাজকুমারী চু বলে ওঠে যে তাই নাকি, তাহলে তোমার সেই ইচ্ছাই আমি পূরণ করব। এবং এই বলে সে তো তার চুলের কাঁটা দিয়ে সুইয়ানকে মারতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে নিংওয়াং চলে আসে। সে তো এসেই সুইয়ানের বাঁধন খুলে দেয়, এবং ততক্ষণে সেখানে আলাংও চলে এসেছিল। আলাং তো সঙ্গে সঙ্গে সুইয়ানকে ধরতে যাচ্ছিল, কিন্তু নিংওয়াং তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সুইয়ান বলে ওঠে যে তুমি আবার এখানে কেন এসেছো, আমি তো তোমাকে বারণ করেছিলাম। নিংওয়াং বলে যে সরি, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। এবং এই বলে সে তো সুইয়ানকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই আলাং তার সৈন্যদের হুকুম দেয় যে এক্ষুনি এই লোকটাকে খতম করে দাও। এবং আলাংয়ের সৈন্যরা নিংওয়াংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার নিংওয়াং তো খুবই সাহসিকতার সাথে আলাংয়ের সৈন্যদের সাথে লড়াই করছিল, এবং বলা যায় যে সে একা হাতেই সকলের সাথে লড়ছিল, কিন্তু সে একা কতজনের সাথেই বা মোকাবিলা করতে পারবে। এবং আমরা দেখতে পাই যে কিছু সৈন্য তো সোজা তলোয়ার নিয়ে তার উপর আঘাত করতে আসে, এবং সুইয়ান তখনই তার সামনে চলে আসে এবং তলোয়ারটা সোজা সুইয়াংয়ের বুকেই লাগে, এবং আমরা দেখতে পাই যে তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। সুইয়াং বলে ওঠে যে নিং, আমি জানি যে তুমি আমাকে খুবই ভালোবাসো, তুমি সবসময় আমার ভালোর কথাই ভাবো, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি এখান থেকে চলে যাও, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। মানে আসলে সুইয়ান চাইছিল না যে নিংওয়াং এখানে থাকুক, কারণ এখানে থাকলে তার তো বিপদ হবে। এবং সে তো তখনই আলাংকে বলে ওঠে যে তুমি এক্ষুনি নিংওয়াংকে এখান থেকে যেতে দাও, তা না হলে এই তলোয়ার দিয়ে আমি এক্ষুনি নিজেকে হত্যা করব। এবার সুইয়ানের এত বড় বলিদান কি করেই বা নিংওয়াং দেখতো, তাই জন্য সে সেখান থেকে তখনকার মতো চলে যায়। আলাং বলে ওঠে যে তুমি ওকে এতটাই ভালোবাসো যে ওর জন্য তুমি প্রাণ দিয়ে দিতেও তৈরি। এবং সুইয়ান তো তখনই বলে যে হ্যাঁ, ও সত্যিই এটা ডিজার্ভ করে। সুইয়ান তো ততক্ষণে একদমই সেন্সলেস হয়ে পড়েছিল, এবং আলাং তাকে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। এবং আলাং তো সঙ্গে সঙ্গে রাজকুমারী চুকে সেখান থেকে দূর করে দেয় যে তুমি কেবলমাত্র একটা রাজকুমারী বলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারছি না, যদি আর একবার তোমাকে আমার চোখের সামনে দেখি তোমাকে আমি ছাড়বো না। অপরদিকে আমরা সুইয়াংকে দেখতে পাই। বেশ কিছুদিন সেবার পর সুইয়ান সুস্থ হয়ে ওঠে, এবং তখনই তার সাথে আবারও রাজকুমারী চু দেখা করতে আসে। সে বলে ওঠে যে তুমি আর কত ভিকটিম সেজে আলাংয়ের কাছে সিম্প্যাথি নেবে। সুইয়ান বলে ওঠে যে আমি ভিকটিম, আমার তো তোমার উপর দয়া আসে, কারণ আমার মনে হয় তুমি সবচেয়ে বড় ভিকটিম। চোখের সামনে তুমি ভালো করেই দেখতে পাচ্ছ যে একজন তোমায় একটুও পছন্দ করে না, তোমাকে ভালোবাসে না, তারপরেও তুমি তার পিছনে পড়ে রয়েছো। এই মানুষ নিজের রেপুটেশনের তোয়াক্কা না করে আমাকে আমার বিয়ের মণ্ডপ থেকে চুরি করে আনে, সে তোমার ফিয়ন্সে, তোমার এতটুকু লজ্জা করে না? আর তুমি খুব ভালো করেই জানো যে আমি যে কথাগুলো বলছি একটাও মিথ্যা না, তাই আমার থেকে বড় ভিকটিম তো তুমি। চু তো চেঁচিয়ে ওঠে যে এইসব কথা বললে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। এবং সুইয়ান বলে ওঠে যে মেরে ফেলবে, তাহলে মেরে ফেলো, কিন্তু তুমিও জানো যে আমার কিছু করলে তোমার অবস্থা আলাং কি করবে।
এবং চু তো তখনই বলে ওঠে যে ঠিক বলেছ, আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমার ভালোবাসার মানুষ নেওয়াংকে তো আমি খতম করতেই পারি। এবং সু ইয়ান তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে যে তুমি সেই চেষ্টাও করো না, তাহলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হবে। এবার আমরা দেখতে পাই যে সুইয়ান তো আবারও রেস্ট করছিল এবং চোখ খুলে সে আলাংকে নিজের সামনে দেখতে পায়। আলাং তো তার কাছে আর ভালোবাসার মানুষ ছিল না, আলাং তার কাছে এখন একজন ভয়ের মানুষ হয়ে উঠেছিল। এবং আলাং তো তখনই সেখানে সেই সমস্ত কর্মচারীদের নিয়ে আসে যারা কিনা তখন সুইয়ানকে শাস্তি দিচ্ছিল, মানে যারা রাজকুমারী চুয়ের কথায় সুইয়ানের ওপর অত্যাচার করেছিল। এবং সুইয়ানের চোখের সামনে আলাং তাদের সকলকে হত্যা করে। এবং সুইয়ানের তো এই সমস্ত ক্রুয়েল দৃশ্য দেখতে খুবই অদ্ভুত লাগছিল, খুবই বাজে লাগছিল যে যতদিন আমি তোমাকে ভালোবেসেছি তখন তুমি আমাকে পাত্তা দাওনি, আর এখন যখন আমি তোমাকে ছেড়ে ভালো থাকতে চাই সেটাও তুমি থাকতে দিচ্ছ না। এবার আলাং তো তখনই বলে ওঠে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে যতদিন না আমি বিয়ে করছি ততদিন আমার শান্তি হবে না, তোমাকে আমি উপপত্নী হিসাবে গ্রহণ করব। এবার সুইয়ান তো কিছুতেই তাতে রাজি হচ্ছিল না। আলাং বলে ওঠে যে ঠিক আছে, তাহলে আমি তোমার গ্রামে ফিরে যাচ্ছি এবং সেখানে গ্রামের সকলকেই আমি হত্যা করব যদি তুমি আমাকে বিয়ে না করো। এবার এই কথা শুনে সুইয়ান তো অবভিয়াসলি খুবই ইমোশনাল হয়ে পড়ে। যতই গ্রামের লোকেরা তার নামে নিন্দা মন্দ করুক, তবুও এত কটা মানুষের প্রাণ তার জন্য চলে যাবে এটা তো সে মেনে নিতে পারছিল না। এবং সুইয়ান কাঁদতে কাঁদতে এই বিয়েতে রাজি হয়ে যায়। এবার অপর দিকে আমরা নেং ওয়াংকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আগের দিনের ওই ঘটনার ফলে সেও তো ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এবং তখনই তার কাছে একজন গার্ড আসে এবং সে জানায় যে তার কাছে আলাং এর তরফ থেকে একটা চিঠি এসেছে। আলাং লিখেছে যে দয়া করে আমার এই বাজে হাতের লেখা ক্ষমা করে দিও, আমি খুব চেষ্টা করেছি ভালো করে লেখার, আশা করি তুমি অন্তত লেখাগুলো বুঝতে পারবে। প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল আমি সেদিনে বুঝছিলাম তুমি সাধারণ কেউ না, আমাকে ভালোবাসতেও চেয়েছিলাম, কিন্তু আমার প্রচন্ড ভয় লেগেছিল যে যদি আমি একই ভুল আবারও করে ফেলি। একবার একজনকে ভালোবেসে আমি অনেক বড় ধাক্কা খেয়েছি, তাই সেই ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাইনি। উফ, এই বানানগুলো এত কঠিন, তুমি আমাকে অনেক শেখানোর চেষ্টা করেছিলে, তুমি চিন্তা করো না, আমি একদিন ঠিকই ভালো করে লিখতে পারবো। যাই হোক, আমি সবসময় চেয়েছিলাম যে যেন আমি একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি, যেন একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হয়, আর সেই স্বপ্নটা দেখার সাহস তুমি আমাকে দিয়েছিলে। কিন্তু আমাকে ক্ষমা করে দাও, আমি আমার প্রমিস রাখতে পারবো না। তা না হলে তোমার আর আলাংয়ের মধ্যে লড়াই কোনোদিনই বন্ধ হবে না। যে লড়াই আমাকে নিয়ে শুরু হয়েছে সেটা আমিই শেষ করব। তাই তুমি আর আমাকে বাঁচানোর জন্য এসো না, তুমি ভালো থেকো। এবং চিঠিটা পড়ে নিংওয়াংয়ের মন তো খুবই খারাপ হয়ে গেছিল। এবং তখনই তার গার্ড বলে ওঠে যে রাজকুমার, আমরা সুইয়ানের ব্যাপারে তদন্ত করতে গিয়ে কয়েকটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি। আসলে সুইয়ানের মা কোনো প্রস্টিটিউট বা কোনো ব্রথেলের মহিলা ছিল না, তার মা ছিল আগের সাম্রাজ্যের মহারাজের বোন, মানে যে সাম্রাজ্য আগে ছিল ধ্বংস হয়ে গেছে সেই সাম্রাজ্যের একজন বংশধর। এবং যেহেতু বর্তমান সাম্রাজ্য বা বর্তমান যে মহারাজের বংশ তাদেরকে এরা শত্রু মনে করে, তাই জন্য সুইয়ানের মা নিজের পরিচয় লুকানোর জন্যই অমন একটা পরিচয় নিয়েছিল যাতে তার বা তার মেয়ের কোনো ক্ষতি না হয়। এবং নিংওয়াং তো বলে ওঠে যে সে আগের সাম্রাজ্যের কোনো রাজকুমারী হোক বা কোনো সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, আমার তাতে কিছুই আসে যায় না, আমি কেবলমাত্র সুইয়ানকে চাই। নিংওয়াংয়ের গার্ড তো বলে ওঠে যে রাজকুমার, আপনার দাদা আপনার থেকে আপনার সিংহাসন কেড়ে নিল, এখন তার ছেলে আপনার থেকে আপনার প্রাণের মানুষকে কেড়ে নিতে চাইছে। আমাদের কি আর চুপ করে থাকা ঠিক হবে? আমাদের উচিত হবে প্রাসাদে গিয়ে হামলা করে রাজকুমারীকে ফিরিয়ে আনা। এবার এই কথা শুনে নিংওয়াং তো বলে ওঠে যে তা তো আমরা করতেই পারি, কিন্তু যদি আমরা কোনো কারণে ফেল করি তাহলে শুধু আমরা না, সুইয়ানের প্রাণটাও তো চলে যাবে। এত কটা প্রাণ নিয়ে আমি গ্যাম্বেল করতে পারবো না, আমি ওকে ভালোবাসি, তাই এমন কিছু আমি করব না যাতে ওর প্রাণের কোনো ক্ষতি হয়। গার্ড বলে ওঠে যে তাহলে কি আমরা সুইয়ানের সাথে আলাংয়ের বিয়েটা হতে দেব? আমাদের তো ওকে বাঁচাতে হবে। এবং নিংওয়াং বলে ওঠে যে আমরা ওকে বাঁচাবো, কিন্তু আমরা সৈন্যবাহিনী নিয়ে যাব না, আমি সেখানে একা যাব। এবার এই কথা শুনে নিংওয়াং এর গার্ড তো খুবই চিন্তিত হয়ে পড়ে। তো নিংওয়াং দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে একাই যাবে, অন্য কারোর প্রাণ সে বিপদের মধ্যে ফেলবে না। অপরদিকে আমরা সুইয়ানকে দেখতে পাই যে কিনা বিয়ের পোশাক পরে তৈরি হয়ে গেছিল এবং তখনই আলাং তার সাথে দেখা করতে আসে। আলাং বলে ওঠে যে তাহলেই আলটিমেটলি আমাদের বিয়েটা হচ্ছে, তাই না?
কিন্তু আজকে একটা খুশির দিনে তোমার মুখটা এরকম স্যাড স্যাড কেন? সুইয়ান বলে ওঠে যে আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই। আলং বলে যে এখন যত একা থাকার থেকে নাও, কারণ বিয়ের পর তো তুমি আর একা থাকতে পারবে না। এবং এই বলে সে তো চলে যায়। আমরা দেখতে পাই সুইয়ান একটা ছুরি বার করে এবং সেই ছুরিটা সে নিজের পোশাকের মধ্যে লুকিয়ে নেয়। এবার আমরা বিয়ের দৃশ্য দেখতে পাই এবং আমরা বিয়ের মণ্ডপে সুইয়ান এবং আলানকে দেখতে পাই। সেখানে রাজকুমারী চুও তো ছিল এবং সে তো হিংসায় জ্বলছিল। এবার বিয়ের রিচুয়াল তো শুরু হয়ে যায় এবং আলাং বলে ওঠে যে আমি তো তোমাকে বলেইছিলাম সুইয়ান, তোমার মন আমি না জিততে পারি কিন্তু তুমি আমারই হবে। এবং সুইয়ান তখনই তার মুখের ভেলটা সরিয়ে দেয় এবং সে ছুরিটা বার করে বলে যে না, আমার মনও তোমার হবে না আর আমিও তোমার হব না। এবং এই বলে সে তো ছুরিটা নিজের বুকে বসানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেখানে নিংওয়াং চলে এসেছিল। নিংওয়াং বলে ওঠে যে থামো। আমরা নিংওয়াং এর পরনেও একটা ড্রাগন রোব দেখতে পাই, যেটা কিনা একটা রাজকীয় পোশাক ছিল। এবং এই পোশাক দেখে আলং তার আঙ্কেলকে চিনতে পারে। সে বুঝতে পারে যে তার মানে এই সাধারণ লোকটাও আসলে রাজ পরিবারেরই অংশ। এবার সুইয়ান তো তাকে দেখে চমকে যায় যে তুমি এখানে কি করছো? নিংওয়াং বলে ওঠে যে আমি কখনোই তোমাকে এইভাবে একা ছাড়তে পারবো না। এবং আলাং তো তখনই বলে ওঠে যে আঙ্কেল ওয়াং, তোমার সাথে আমার এইভাবে দেখা হবে সেটা আমি ভাবিনি। নিংওয়াং বলে যে অবশ্যই না ভাবার কথা, কারণ শেষবার যখন আমাদের দেখা হয়েছিল তখন তোমার 7 বছর ছিল আর আমার 9 বছর। আর তোমার বাবা চালাকি করে আমাকে বর্ডারে পাঠিয়ে দিয়েছিল যাতে সাম্রাজ্য নিয়ে আমার সাথে তাকে লড়তে না হয়। কিন্তু কি অদ্ভুত ভাগ্য দেখো, আমাদের আবারও দেখা হয়ে গেল। এই বলে সে তো সুইয়ানকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আলাং বলে ওঠে যে আমি কি তোমাকে এখনো যাওয়ার পারমিশন দিয়েছি? এবং আলাংয়ের সৈন্যরা তাদেরকে ঘিরে ধরে। আলাং বলতে থাকে যে তুমি দিনে দুপুরে সকলের চোখের সামনে দিয়ে আমার উপপত্নীকে চুরি করে নিয়ে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি কি রাজদ্রোহের চেষ্টা করছো? নিংওয়াং বলে যে আমি যদি সত্যি রাজদ্রোহের চেষ্টা করতাম তাহলে কি একা আসতাম? আর সকলে মনে হয় এটা জানে না যে আমি আগে সুইয়ানকে বিয়ে করতে গেছিলাম, কিন্তু তুমি এসে তাকে চুরি করে নিয়ে গেছো। তাই আমি তোমার বউ চুরি করতে আসিনি, আমি নিজের বউকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আলাং বলে ওঠে যে তুমি ওকে বিয়ে করে কি বা করবে? তুমি সুইয়ানকে বড়জোর উপপত্নী স্ট্যাটাস দেবে, হাফ হাফ তো এমন করছো যেন ওকেই মহারানী বানাবে। এবং তখনই নিংওয়াং বলে ওঠে যে হ্যাঁ, আমি ওকেই আমার একমাত্র প্রধান লিগ্যাল ওয়াইফ বানাবো, ওই হবে আজ থেকে রাজকুমারী ওয়াং। এবার এই কথা শুনে আলাং বলে ওঠে যে কি, একটা গাইয়া মেয়েকে তুমি তোমার প্রধান উপপত্তির মর্যাদা দেবে? নিংওয়াং বলে ওঠে ওর কি ব্যাকগ্রাউন্ড তাতে আমার কিছুই আসে যায় না, আমি ওকে ভালোবাসি। এবং আলাং তো তখনই বলে যে ভালো তো আমিও ওকে বাসি। নিংওয়াং বলে ওঠে যে এতই ভালোবাসো যে তার ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য নিজের বন্ধুদের পাঠিয়েছিলে, তাকে ওই সরাইখানায় অপমান করেছিলে যেখানে তোমার বন্ধুরা মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল, নাকি তার মায়ের রেখে যাওয়া শেষ জিনিসটা আগুনে পুড়িয়ে দিয়েছিলে? এবং এই বলে সে তো ওই হাত পাখাটা বার করে দেয়, মানে আলাং যেটা ওই ব্রথেলে ছুঁড়ে দিয়েছিল সুইয়ানকে সেই হাত পাখাটা। নিংওয়াং বলে যে এটা চিনতে পারছো তো? এবং আলাং বুঝতে পারে যে সেই দিনের ঘটনাটা আসলে সুইয়ানের সাথেই ঘটেছিল এবং আলাং তো প্রচন্ড রিগ্রেট করে। আমরা দেখতে পাই নিংওয়াং সেখান থেকে সুইয়ানের হাত ধরে বেরিয়ে আসে। এবার কিছু লোক তো তখনই সুইয়ান আর নিংওয়াং এর উপর অ্যাটাক করতে যাচ্ছিল এবং তারা তীর ছুঁড়ে দেয়, কিন্তু আলাং নিজের সামনে গিয়ে সেই তীরটা বুকে নেয় এবং আমরা দেখতে পাই যে আলাং তো সেখানেই পড়ে যায়। সুইয়ান তো সঙ্গে সঙ্গে তার কাছে যায় যে তুমি এমনটা কেন করলে? আলাং বলে ওঠে যে আমি মনে হয় আর বাঁচবো না, ওই 3টে বছরে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। মরার আগে আমি খালি একটাই কথা বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিও। এবং এই বলে আলাং সেখানেই মারা যায়। আমরা দেখতে পাই যে রাজকুমারী চুকে তো জেলে পাঠানো হয়, কারণ এই যে লোকগুলো তাদের ওপর হামলা করেছিল, মানে এই তীর ছুঁড়েছিল যারা, তাদেরকে রাজকুমারী চুই কাজে লাগিয়েছিল। এবার রাজকুমারীর তীর খেয়ে রাজকুমার মানে যুবরাজ মারা গেছে, ফলে স্বাভাবিকভাবেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং জেলে থেকে সে তো প্রায় পাগলই হয়ে গেছিল। অপরদিকে আমরা সুইয়ান এবং নিংওয়াংকে দেখতে পাই। নিংওয়াং কখনোই রাজা হওয়ার কথা ভাবেনি, তাই সে এই রাজকীয় লাইফস্টাইল ত্যাগ করে এবং সে গ্রামে গিয়ে সুইয়ানের সাথে থাকতে শুরু করে। এখানে তারা খুব সুন্দর একটা শান্ত মিষ্টি জীবন কাটায় এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কি মনে হয়?
আলাং নাকি নিংওয়াং, কে সুইয়ানকে বেশি ভালোবাসতো? তোমাদের মতামত কি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।